সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন। তো আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন অসিত কর্মকার। তিনি একজন কালিনারি এক্সপার্ট, ট্রেনার এবং অ্যাসেসর। চলুন দর্শক, আমরা চলে যাই অসিত কর্মকারের কাছে। কেমন আছো অসিত? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি এবং তোমাকে দেখে খুবই ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, কারণ অনেকদিন ইচ্ছা ছিল এই প্রোগ্রামে আসার, অবশেষে আসতে পেরেছি। গ্রেট। আচ্ছা, কালিনারি এক্সপার্ট, ট্রেনার এবং অ্যাসেসর হিসেবে তোমার অভিজ্ঞতা কেমন? আচ্ছা, তিনটা সেক্টর বা তিনটা রোল প্লে বলা যায়। তো কালিনারি সেক্টরে অ্যাসেসর, ট্রেনার এবং কালিনারি যে রোল প্লেটা আমি করছি, বেসিক্যালি দেখতে গেলে তিনটাই একই জিনিস ঘুরে ফিরে, বাট একটু ডিফারেন্ট হচ্ছে। কোনোটাই হচ্ছে আমি শেখাচ্ছি, কোনোটায় আমি ট্রেনিং দিচ্ছি, কোনোটার আবার আমি এক্সামিন হিসাবে কাজ করছি, এক্সামিনার হিসাবে। আর ওভারঅল সব কিছু মিলিয়ে যে কালিনারি যে সেক্টরে যে পথ চলা আমি এনজয় করি, প্রতিটা মোমেন্ট এনজয় করি আমি। আসলে এনজয় না করলে, ভালো না বাসলে কিন্তু সেই কাজটা করা যায়, মানে আউটফুটটাও ভালো আসে না একদম। আচ্ছা, রান্নার ক্ষেত্রে কোন স্কিলগুলো একজন শেফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? এটা আসলে খুবই টাফ, কারণ প্রতিটি স্কিল আসলে জানা উচিত। একজন শেফ যখন হবে বা যে নতুন কিছু শিখতে যাচ্ছে, প্রতিটি স্কিল তার জানা উচিত। আমি যেটা মনে করি, একদম বেসিকটা তার ভালো জানতে হবে, কারণ আমি যদি বেসিক যে সেক্টরগুলো না জানি, কিভাবে নাইফ হ্যান্ডেল মানে করতে হয়, বা আমি ইকুইপমেন্ট বা ইউটেন্সিলসের যে ডিফারেন্সগুলো বা অ্যাকচুয়াল নামটা কি হয়, বা টেম্পারেচার, আমাদের কুকিং মেথডগুলো, এই ধরনের কিছু বেসিক একদম জানা দরকার। এবং কেউ যদি এই লাইনে আসতে চায়, সেক্ষেত্রে আসলে কি করবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা ফেস করি, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনাদেরকে দেখে আমরা খুব ইচ্ছে হয় যাওয়ার, অনুপ্রাণিত হবে, আমরা চাচ্ছি যেতে। তো ওরা ভাবে কি আসলেই হয়ে গেল, অ্যাকচুয়ালি তার না, বিষয়টা তেমন না। আমি বলবো একটু কষ্ট করে হলেও ন্যূনতম 3 মাস একটা কোর্স করা, যেটা আমাদের শেফ কোর্স হয়, অথবা যদি আরেকটু ফিনান্সিয়াল ভালো হয় অবস্থা, 1 বছর একটা ডিপ্লোমা করলে একটা মানে করে খেতে পারবে একদম। এবং দেশে এবং দেশের বাইরেও, হ্যাঁ, যে কোনো জায়গায় অ্যাকচুয়ালি কি স্কিল থাকলে না, মানুষ আসলে ক্ষুধার্ত থাকে না। দর্শক, আসলে আমাদের এই শিল্প, রন্ধন শিল্পে কিন্তু একটা অপার সম্ভাবনাময় শিল্প আমি বলবো। আপনারা যেই আসতে চান, মোস্ট ওয়েলকাম। বাট ওই যে বললো, আসলে জেনে বুঝে আসাটাই উচিত। কারণ একটা খাবার থেকে কিন্তু একটা মানুষ যেমন সুস্থ থাকে, খাবার তো আমাদের চালিকা শক্তি, ঠিক তেমনই কিন্তু খাবারের গুণগত মান, তাপমাত্রা, হাইজিন, হ্যাজার্ড, এগুলো মেনটেন না করলে কিন্তু একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে। এবং মানে কি বলবো, আর মানুষ তো শেষ নিঃশ্বাস পর্যন্ত খাবারটাকেই কিন্তু নেয়। যেমন জন্ম, বিয়ে, মানে সব অবস্থায়, মিলাদ, মাহফিল, সব কিছুতেই কিন্তু খাবারটা থেকে যায়। তো আন্তর্জাতিক মানের খাবার তৈরি করতে কোন কোন বিষয়ের প্রতি সবচেয়ে বেশি নজর দিতে হয়? এইখানে যেহেতু ইন্টারন্যাশনাল একটা ব্যাপার যখন চলে আসে, ফার্স্ট অফ অল চলে আসে যখন আমি যখন আমার দেশের বাইরে গিয়ে কোনো কাজ করব, প্রথমে চলে আসবে আমার দেশকে রিপ্রেজেন্ট করা, এবং সেটা যাতে পজিটিভ ওয়েতে হয়, এবং ওই খাবারটাই প্রেজেন্ট করব যেটা আমার দেশকে তুলে ধরে। তো ওটা প্রেজেন্ট তো আমার একটা ইন্টারনাল ব্যাপার থাকে। আর পাশাপাশি যেটা আমার দেখানো উচিত, আমার পার্সোনাল হাইজিন বা আমার ফুড হাইজিন এবং অথেন্টিসিটি এবং ফুড সম্পর্কে নলেজ। কারণ একটা প্লেটের ফুডটা আমি চোখে দেখাতে পারবো মানুষকে, বাট ওটার টেস্ট কেমন হবে, এটা একটা ইতিহাস থাকতে পারে। এইগুলো একটু মাথায় রেখে কাজ করলে, যেমন আমাদের কিশোর ছিল, হ্যাঁ, জাস্ট পান্তা ভাতটাকে সে সুন্দর করে তুলে ধরেছে জাস্ট তার আইকিউর জন্য। সেটাই আসলে আন্তর্জাতিক পর্যায়ে যখন আমরা কথা বলবো ফুড নিয়ে, তাদের খাবারটাও যেভাবে আমরা তাদের অরিজিনটা জেনে প্রেজেন্ট করব, ঠিক তেমনি আমাদের দেশকেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করব বিশ্বের দরবারে। আন্তর্জাতিকভাবে কিছু কাজ করতে গেলে তখন আর আমার একার কথা চিন্তা করা যাবে না, হ্যাঁ, সবার আগে দেশ এটা চিন্তা করতে হবে। প্রশিক্ষণ দেওয়ার সময় শিক্ষার্থীদের মধ্যে কোন দিকগুলো বেশি উন্নত করা দরকার বলে তুমি মনে করো? আচ্ছা, যখন আমি ট্রেনিং করাই একটা জিনিস খেয়াল করি, সবাই শিখতে চায়,
এটা ভালো, বাট খুব অধৈর্য হয়ে যায়। মানে ধৈর্য রাখতে হবে, অ্যাটিটিউড একটা যে ব্যাপার আছে, ধৈর্য রাখতে হবে, সম্মান রাখতে হবে। যেহেতু কিছু শিখতে আসছে, আমি যখন শিখতে গিয়েছিলাম একটা কাজ হয়নি, বকা দিয়েছে, সেটার জন্য আবার একটু খারাপ লেগেছে, তাই মানে এই না যে ওই ট্রেনার বা প্রশিক্ষক খারাপ, ভালো চাচ্ছে। তো আমি বলবো ধৈর্যটা রাখতে হবে যে কোনো কাজেই। তো আমি যদি ধৈর্য না রাখি তাহলে কখনোই কোনো উন্নতি করা যাবে না। আমার কাছে মনে হয় এটাই বেস্ট। পেশেন্সটা আসলে দরকার, একদম দরকার। আচ্ছা, ক্যারিয়ারে তোমার সবচেয়ে বড় সাফল্যের মুহূর্ত কোনটি আমাদের সাথে শেয়ার করো? এটা রিসেন্টলি যদি বলা হয়, কারণ এই কোশ্চেনটা যদি আমাকে 6 মাস আগে করা হতো একরকম ছিল, আর এখন একটু ডিফারেন্ট। কারণ সবাই মোটামুটি জানে যে সেরা রাঁধুনি সিজন 8 হলো, ওখানে আমি চতুর্দশ স্থানটাও অর্জন করেছি। বাট এটার পিছনে যে কাহিনীটা হলো, আমার এখানে আমি 10 বছর এটার পিছনে লেগেছিলাম এবং চতুর্থবারের মতো অডিশন দিয়েছিলাম। আর আমার ফার্স্ট অডিশনে আমি গ্র্যান্ড প্যাশন থাকলে মানুষ, আমি ওটাই একটু আগে বললাম যে ধৈর্য, মানে ওটা আমি নিজেকে দিয়ে চিন্তা করি যে হ্যাঁ ধৈর্যটা ছিল বলেই আমার কাছে এখন যদি কেউ কিছু বলে আমি বললাম যে হ্যাঁ আপাতত কালিনারি ফিল্ডে এটাই আমার সবচেয়ে বিশাল একটা অ্যাচিভমেন্ট, কারণ বাংলাদেশের বড় একটা রিয়েলিটি শো। অবশ্যই। আর তুমি দেখো 10 বছর অপেক্ষা করেছো এটার জন্য, বারবার ট্রাই করেছো। আমার এখনো যেটা মনে পড়ে, আমি যেদিন বাদ হয়ে চলে আসি, আমাকে অনেকে মেসেজ দিচ্ছিল যে আপনি বাদ হয়েছেন, খারাপ লাগছে, বাট আপনি আমাদের একটা বিগ ইন্সপিরেশন। মানে আমরা আপনাকে দেখে চেষ্টা করতে পারি যে না আমি সেকেন্ড টাইম যেতে পারি, আপনি 4 বার পারলে আমি 2 বার তো অবশ্যই পারি। দর্শক, আমরা কিন্তু অনেক সময় অনেক প্রতিযোগিতায় যাই বা চাকরি ক্ষেত্রেও দেখি যে আমরা অডিশন দিচ্ছি কিন্তু হচ্ছে না, আমরা মন খারাপ করে ফেলি এবং বিভিন্ন প্রতিযোগিতায়ও যখন আমরা সেরা 10-এ আসতে পারি না তখনও কিন্তু মন খারাপ করে চলে আসি আর ফিরে যায় না সেখানে, বা সেই সাবজেক্টটা নিয়ে আর কাজ করি না। এটা কিন্তু একটা রং, কারণ অসিত একটা আমাদের জলজান্ত উদাহরণ। দেখেন দীর্ঘ 10 বছর ধরে সে কিন্তু ট্রাই করছে, সে রেডি হচ্ছে হ্যাঁ এই প্রতিযোগিতায় আসার জন্য, এবং সে কিন্তু এসেছে এবং হচ্ছে টপ 20-তে কিন্তু সে টিকে গেল, সে 14তম হলো। সো আসলে ধৈর্যটা রাখতে হবে। অসিত যে শুরুতেই আমাদেরকে যেটা বললো যে ধৈর্য রাখতে হবে, নলেজ তো থাকতেই হবে, স্কিলড হতে হবে এবং ধৈর্য, এই 3টা সমন্বয়ে কিন্তু আপনি একজন দক্ষ মানুষ, দক্ষ রন্ধনশিল্পী, আপনি যে সেক্টরে যান না কেন আপনার এই 3টা জিনিস থাকতে হবে। কি বলো তুমি? একদম, আমি একমত এই ব্যাপারে। একদম। কালিনারি অ্যাসেসর হিসেবে সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা কি ছিল তোমার? অ্যাসেসর হিসেবে চ্যালেঞ্জিং বলতে কি, যেহেতু আমি অ্যাসেসমেন্ট যেটা হয় একদিনের জন্য যেতে হয়, তো ট্রেনার কি পড়িয়েছে অতটা তো আমি জানতে পারবো না। তো আমি একদিন 8 থেকে 9 ঘন্টা ওই এসএসসি কে যখন আমাকে এক্সামিন করতে হয়, দেখা যাচ্ছে সে নির্দিষ্ট কিছু জিনিস খুব ভালো পারছে একজন, আরেকজন দেখা যাচ্ছে সে স্কিল ভালো বাট সে বুঝাতে পারছে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাকে একটু ব্যালেন্স করতে হয়। তো ওইটা মানে ওই ব্যালেন্সটা করতে গিয়ে মনে হচ্ছে কি আমি মনে হয় কারোর প্রতি কোনো একটু নাইনসাফি করে ফেলছি কিনা, তো এটা খুব চ্যালেঞ্জ। বাট তারপরেও আলটিমেট একটা 8-9 ঘন্টার বিশ্লেষণে তো কিছু না কিছু তো বের হয়েই আসে। সো একটু চ্যালেঞ্জিং, বাট আমি আনন্দ পাই। বাহ। বাংলাদেশের কালিনারি সেক্টরকে উন্নত করতে কি ধরনের উদ্যোগ প্রয়োজন বলে তুমি মনে করো? যেটা এখন তো আমাদের কালিনারি সেক্টর অনেক মানে বিস্তৃত। আজ থেকে 10 বছর আগে যখন আমি শুরু করেছিলাম তখন ফেসবুক গ্রুপ থেকে শুরু হয়েছিল, বা 10-12 বছর আগে। এখন অনেক ডেভেলপড, অনেক কোর্স, অনেক কিছু। বাট আমি যেটা মনে করি আমাদের যদি আরো উন্নয়ন করতে হয়, জানি না সম্ভব কিনা, সবাইকে একসাথে কাজ করতে হবে। হ্যাঁ অবশ্যই। মানে সবাই থাকতে পারে আমার সাথে আপনার মত মিলবে না, সেটা আলাদা কথা, বাট আমি মনে করি ব্যক্তির ঊর্ধ্বে হচ্ছে আমার বাকি কাজ। অবশ্যই প্রফেশনাল লাইফটাকে প্রফেশনালি রাখতে হবে। হ্যাঁ, অনেকে পার্সোনাল করে ফেলে, ওই যে অ্যাটিটিউডের প্রবলেম। হ্যাঁ, এটা আমি মনে করি এটা যদি আমরা মাইনাস করতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার। আসলে দর্শক, আপনি যেই প্রফেশনে যান না কেন, বিশেষ করে আমাদের এই কালিনারি সেক্টরে ইগোটা বাসায় রেখেই আসবেন, ওটা সাথে নেওয়া যাবে না। ওটা সাথে নিলে আপনি বেশি দূর আগাতে পারবেন না। ও যেটা বললো যে যৌথ উদ্যোগে কাজ করা, যৌথভাবে কাজ করলে কিন্তু ধরেন 10 জন মানুষের 10 রকম মেধা থাকতে পারে, সেই 10 মেধাকে যদি আমরা এক করি তাহলে কিন্তু একটা বিশাল ব্যাপার হয়ে যায়। ও সেই জিনিসটাই বলতে চেয়েছে। সেটাই, হ্যাঁ একদম। ওকে, যারা এই পেশায় নতুন আসতে চায় তাদের জন্য তোমার উপদেশ কি? তাদের জন্য উপদেশ হচ্ছে আমি বলবো
অন্ততপক্ষে ইন্টার কমপ্লিট করে আসা উচিত, আর যদি পসিবল হয় গ্রাজুয়েশন কমপ্লিট বা গ্রাজুয়েশন রানিং থাকতে আসা উচিত। কারণ এখন যেটা হচ্ছে দেশের বাইরে যাওয়ার একটা প্রবণতা আছে, আর অবশ্যই একটু ইংলিশটা, যেহেতু অ্যাকচুয়ালি কি আমাদের কুলিনারি সেক্টর ইংলিশ খুব একটা হার্ড না, মানে আমাদের স্পাইসেস ইউটেন্সিলস এগুলো জানলে আর বেসিক ইংলিশ দিয়ে আমি চলে যাওয়া যায়, আর বাকিটা কাজ করতে করতে শেখা যায়। বাট তারপরও আমি বলবো একটু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা উচিত, বুঝার যাতে আমি এখানে এসে বুঝতে পারি যে কি বোঝানো হচ্ছে আমাকে। রাইট রাইট। আর একদম অল্প বয়সে আসলেও, মানে 18 বছর আগে আসলেও ওই পরিপক্কতা আসে না, একটা ম্যাচুরিটি থাকে, একটা মানে আমাদের মেন্টাল ম্যাচুরিটি থাকে, আবার আমাদের এই সেক্টরে কিছু কাজের একটা হেভি ওয়েট থাকে, ফিজিক্যাল ম্যাচুরিটি একটা ব্যাপার থাকে, সো একটু ম্যাচিউর হয়ে আসাটাই বেটার। অবশ্যই। তুমি যদি কুলিনারি সেক্টরে না হতে, মানে এই অসিত যদি না হতো, তাহলে কোন অসিত হতো? আচ্ছা, এইটা হচ্ছে কি আমার আসলে আইনজীবী হওয়ার খুব ইচ্ছা ছিল, আমার কথা বলতে খুব ভালো লাগে, আর মানে যুক্তি দিয়ে কথা বলতে খুব ভালো লাগে। আমি ল পড়েছিলাম 1 বছর, এরপরে আর তখন আমার রান্নার দিকে চলে আসাতে চলে গেলাম, তো এখন এখানেই ওকে, বাট না হলে আমি আইনজীবী হতাম। দর্শক, এরকম কিন্তু অসিতের মতো অনেকেই বিভিন্ন সেক্টর থেকে মানে শখের বসে কুলিনারি সেক্টরে আসে, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার ও হচ্ছে ল পড়ছিল, তো এরকম অনেকেই আসে। কিন্তু আমাদের এই কুলিনারি সেক্টরে আসার পরে রান্নাকে মানে এতভাবে ভালোবেসে ফেলে, এর প্রেমে পড়ে যায়, এই সেক্টর থেকে বের হওয়া তখন তার পক্ষে আর সম্ভব না। জলজান্ত উদাহরণ আমাদের অসিত। সে লয়ার হতে চেয়েছিল, কিন্তু সে আর পারলো না, কারণ সে পড়ে গেল প্রেমে রান্নার। প্রেমটা কখন শুরু হয়? এটা ক্লাস 7 থেকে। তাই? কার উদ্যোগে, মায়ের দেখে নাকি? অ্যাকচুয়ালি হ্যাঁ, এখানে একটু মায়ের উদ্যোগ আছে, সেটা হচ্ছে নুডলস খেতে চেয়েছিলাম, তো বরাবরের মতো যেটা হয়, আচ্ছা ঠিক আছে করে দিব। তো আমি ভাবলাম, আমি তো দেখি সবসময় রান্না করতে, এটা খুব আহামরি কোনো ব্যাপার না, আমি পারবো। ওই নুডলসটা কি ম্যাগি ছিল? না, এটা সবাই তো ম্যাগির উপর দিয়েই যায় ছোটবেলায়। তখন মনে হয় কোকো কোলা ছিল যতদূর মনে পড়ে। তো রান্না করেছিলাম, হয়নি, তাই মানে ভর্তা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে ওটা ফেলে দিলাম। দেন বুঝলাম যে না, সেদ্ধ করার মধ্যে কোনো একটা ঘাটতি ছিল আমার। সেকেন্ড টাইম আবার করলাম, তো সেকেন্ড টাইম কিছুটা উতরে গেছিলাম, তারপর থেকে একটু করে, মানে প্যাকেটের গায়ে তো টাইমিংটা দেয়া থাকে, প্যাকেটের গায়ে টাইমিং ছিল না। আমার কথা ছিল, আমি তো দেখছি ছোট থেকে যে মা তো গরম পানিতে নুডলসটা দেয়, এরপর নামিয়ে ফেলে, কিন্তু কখন নামান হচ্ছে তা তো দেখিনি, ওই জন্য আর কি ওই যে একটা গ্যাপ। পরে যে করলে সেটা ভালো ছিল, সেকেন্ড টাইম যখন হলো ওকে ছিল, মানে ঝাল ঠিক ছিল, লবণ ঠিক ছিল, ওই আমি মনে করি ক্লাস 6-7 অতটুকুই মানে বেশি ছিল, অনেক বেশি ছিল। অবশ্যই। তো ছোটবেলার এমন কোন স্মৃতি আছে যা মনে পড়লে খুব ভালো লাগে, খুব ছোট আবার ফিরে যায়? হ্যাঁ, আমার যেটা ভালো লাগে, আমাদের সময় নভেম্বরে মনে হয় বার্ষিক পরীক্ষা হয়ে যেত। হ্যাঁ, ওই সময় প্রচুর শীত পড়তো, আর বেশিরভাগ শীতে গ্রামে যাওয়া হতো। তো যেহেতু আমি টুকটাক রান্না করতে পারতাম, বাড়িতে গেলে এটা কর সেটা কর, তো একবার হলো কি, আমি মাটির চুলায় কখনো রান্না করিনি। তো ওই সময় মাটির চুলায় রান্না খুব শখ আছে, আমাকে সবাই ইন্সপায়ার করছে। আমার দেশের বাড়ি হচ্ছে ফেনী। হ্যাঁ, তো ওখানে রান্না করছিলাম, তো আমার যেটা মনে হচ্ছে যে ভালো করে রান্না করতে হবে, তো যেহেতু গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত, ধরে খুব শক্ত করে নাড়ছি, কিন্তু মাটির চুলা তো ওরকম না। তো আমি আমার খুব মানে ধৈর্য এবং শক্তি দিয়ে যে নাড়তে গেলাম, হ্যাঁ, মানে চুলাতে 3 মুখো চুলা ভেঙে মাছ পোড়া বসে গেছে। আমি তো ভয়ে, আমি কি করলাম, কারণ গ্যাসের চুলা এরকম হলে তো রিস্কি, এটা তো মাটির চুলা। তো আমার কাছে এখনো যখন কেউ রাস্তাঘাটে যখন দেখি কেউ মাটির চুলায় পিঠা বানায়, হাসি, তখন সেই স্মৃতিটা মনে পড়ে যায়। আচ্ছা, অনেক কথাই তো শুনলাম, তোমার অতীত মানে আগের কথা, বর্তমান, এখন ফিউচারের পরিকল্পনা কি? ফিউচারের পরিকল্পনা যদি বলা হয়, আমার একটা প্ল্যান আছে, একটা ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার দেওয়ার, বাট ওখানে আমার কথা হচ্ছে শিখতে আসুন। হ্যাঁ, একটা ন্যূনতম পেমেন্ট আমাকে নিতেই হবে, বাট পেমেন্ট আবার এতটাও হবে না যেখানে যারা আগ্রহী তারা যে শিখতে না পারে। আর একটা কাজ আমি করতে চাই, যারা হচ্ছে আগ্রহ আছে বাট ফিনান্সিয়াল অবস্থা অনেকেরই খারাপ থাকতে পারে, তো তাদেরকে আমি একটা প্রায়োরিটি সেক্টরে রাখতে চাই, মানে কুকিং নিয়ে। আচ্ছা, তাদেরকে একটা প্ল্যাটফর্মে এনে তাদেরকে উদ্যোক্তা তৈরি করা, হ্যাঁ, একটা মানে তারাও যেন তারা কিছু করে খাতে পারে, আমি একা কেন খাবো, সবাই একটু একটু করে খাক। বাহ, তোমার মন মানসিকতা অনেক মানবিক।
আমরা তোমার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। তো এখন কিন্তু আমাদের টক উইথ নাহারের আরেকটি সেগমেন্টে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার কোয়েশ্চেন। এখানে একটু ফান থাকবে, একটু শর্ট কোয়েশ্চেন, মানে একটু শর্ট শর্ট উত্তর দিতে হবে। রেডি আছো তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, প্রিয় খাবার রান্না করার জন্য কি করো? প্রিয় খাবার রান্না করার জন্য আমি আগে চিন্তা করি যে বাজারে যেতে পারবো কিনা। যদি আলসেমি কাজ করে তাহলে দরকার নেই খাওয়ার। প্রিয় খাবার কি? প্রিয় খাবার সর্ষে ইলিশ। বাহ। মিষ্টি না ঝাল, কোনটা বেশি পছন্দ? ঝালটা একটু। ঝালটা। প্রিয় রান্নাঘরের সরঞ্জাম? ওভেন, কারণ খাবার গরম করতে কাজে লাগে। কাজে লাগে ওভেনটা আসলে। আচ্ছা, ওভেনের প্রিহিট সম্বন্ধে আমাদের দর্শকদের একটু বলবা। আচ্ছা, ওভেনের প্রিহিট যদি হয়, একটা খাবারের তো মান থাকে, পরিমাণ থাকে, বা আমার যে ক্রোকারিসটা ইউজ করছি সেটা একটা ব্যাপার থাকে। তবে প্রিহিটটা যদি আমি বেকিং করতে যাই সেক্ষেত্রে অবশ্যই 10 থেকে 15 মিনিট আমাকে প্রিহিট করতে হবে। সেফ জোন হচ্ছে 180 ডিগ্রিতে। কিন্তু কেন করি? কেন করি সেটা হচ্ছে যাতে আমি খাবারটা ডিরেক্ট ঠান্ডা না যায়। এটা হচ্ছে যে আমি কুক ফুডটা গরম করি। আর যদি আমি বেকিংটা করতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমি যে আমার টেম্পারেচার যখন যাচ্ছে একটা ফুডে, সেটার সাথে যে তখন ওভেনটা ঠান্ডা থাকে, কাজ শুরু হবে না। তো ওভেনটাকে আগে আমি রেডি করে নিই, দেন আমি আমার যে ফুডটা সেটা বেকিংয়ে দিচ্ছি, তাহলে সে গিয়েই গরম পাচ্ছে, মানে হিটটা পাচ্ছে, তাতে করে তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যায়। মানে একটা প্রিপারেশন নিয়ে রাখা, মানে বেকিং এর যে বিষয়টা, বেকিং এর জন্য ওভেনকে আমরা রেডি করব, সেই রেডিটাই হচ্ছে আমরা প্রিহিট দিই। একদম। আপনারা যেই হচ্ছে তাপমাত্রায় খাবার বেকিং করবেন, সেই তাপমাত্রায় কিন্তু প্রিহিটটা 5 থেকে 10 মিনিট করতে হবে। অনেকেই মানে প্রশ্ন করে, এই জন্য আর কি তোমাকে বললাম। হ্যাঁ, আচ্ছা, দেশি খাবার না কন্টিনেন্টাল, কোনটা প্রিয়? আমি দেশি খাবার পছন্দ করি। আচ্ছা, প্রিয় পানীয়? প্রিয় পানীয় লেবু শরবত। একদম বেসিক। একদম বেসিক, একদম বেসিক। তুমিও বেসিক, খাবারও তো বেসিক। সর্ষে ইলিশ ঐতিহ্যবাহী খাবার। হ্যাঁ। দিন না রাত, কোন সময়ে কাজ করতে বেশি ভালো লাগে? আমার রাতেই কাজ করতে ভালো লাগে, চারপাশ ঠান্ডা থাকে। প্রিয় রং? নীল। নীল আমারও। রান্না না শেখানো, কোনটায় বেশি আনন্দ পাও? শেখাতে ভালো লাগে এখন আসলে। হ্যাঁ, এটা রাইট। এক শব্দে নিজের রান্নার স্টাইল বর্ণনা করেন। সম্পূর্ণ আনন্দ সহকারে রান্না করাটা আমার স্টাইল। এবং আমি যা মানে ইয়ে করছি যে তোমার বাঙালি খাবারগুলো বেশি পছন্দ। একদম আমার, হ্যাঁ, আমি বাঙালি ফুডটাতেই ট্রাই করি। এবং আজকে এখানে এতদূর আসার পেছনে আমার এই বাঙালি ফুডটাই এখন, আমি যতদূর জানি আমাকে যারা অ্যাপ্রিসিয়েট করে তারা এক বাক্যে স্বীকার করে যে বাংলাদেশি ফুড তোমার কাছে এসে একটা জায়গা পেয়েছে, বাকিরা একদিকে। রাইট। আর তাহলে তো আমরা ধরতেই পারি প্রিয় কুইজিন তোমার বাংলা। একদম, বাংলাদেশি কুইজিনটাই আমার প্রিয়। আচ্ছা অসিত, আমরা কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। তো তোমার গল্প, তোমার জীবন, তোমার ছোট ছোট স্বপ্ন সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তোমার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? আমার খুবই ভালো লেগেছে। আমি আগেই বলেছি খুব ইচ্ছা ছিল আসার, তো স্বপ্ন পূর্ণ হলে কার না ভালো লাগে। ভালো লেগেছে। আর এটাও ভালো লেগেছে দর্শকদের সাথে। আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের সাথে শেয়ার করতে চাই যেটা, যাই করুন না কেন ধৈর্য নিয়ে কাজ করবেন, যেখানেই যান না কেন কিছু শিখে যাবেন। আর অ্যাকচুয়ালি কি দিন শেষে আপনার সাথে আপনিই থাকবেন, তো সেটা থাকার জন্য আপনার স্কিল থাকা দরকার। তো সবকিছু মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কোনো আয়োজনে তোমার সাথে আমাদের অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন প্রতি শুক্র ও শনিবার বিকেল 4টায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।